বহুদিন ব্যাপী মনের ইচ্ছেটা পূরণ করার বাসনা হচ্ছিল যে একদিন ছুটি পেলে তারানাথের কাছে যাব গল্প করতে, কিন্তু বাসনা সহজে পূর্ণতা পাচ্ছিল না। তাই মনে দুঃখের অন্ত ছিল না। দিনরাত যেভাবে খাটাখাটনি চলছিল তাতে দু দণ্ডের অবসর পেলে হয়, কিন্তু ইচ্ছেটা পূরণ হলো একদিন। একটা সরকারি ছুটি পড়তেই মনের ইচ্ছেটা পূরণ করার জন্য সন্ধ্যের পর বেরিয়ে পড়লাম মটলেনের উদ্দেশ্যে। আকাশের দিকে তাকিয়ে দেখি যে হ্যাঁ, ঘন বাদলার আমেজ। যেহেতু তারানাথের সঙ্গে বাদলার এক প্রকার গভীর সংযোগ আছে, তাই ওনার বলা আদি ভৌতিক গল্প জমে ভালো। এইসব টুকটাক চিন্তা করতে করতে এগোচ্ছি নিজের গন্তব্যের দিকে। মটলেনে পৌঁছে এক প্যাকেট সিগারেট কিনে যেই না প্রবেশ করতে যাব, অমনি আকাশে কালো করে ধেয়ে এলো মেঘ, আর ঝমঝমিয়ে শুরু হলো বৃষ্টি। ভাগ্য ভালো যে ততক্ষণে আমি তারানাথের উঠোন পেরিয়ে ওনার বৈঠকখানা দরজার কাছে এসে উপস্থিত হয়েছিলাম। যাই হোক, দরজাটা টোকা দিতেই দরজাটা খুলে দিল চারি। ভেতর থেকে কিশোরী আর তারানাথের কণ্ঠ ভেসে এলো আমার কানে। কিশোরী সহাস্য মুখে আমাকে বলল, এই যে বিভূতি, এলে তবে? আমি তো ভেবেইছিলাম যে তুমি বুঝি আসবে না মনে হয়, যার জন্য ঠাকুরমশাই চায়ের ফরমাশও দেননি। যাক, এইবার তাহলে চা খাওয়াটা জমে যাবে। আমি দেখলাম তারানাথ আমার দিকে চেয়ে আছে। উনি উদ্বিগ্নভাবে বললেন, এহে, ভিজে যাওনি তো? এই নাও, শুকনো গামছা দিয়ে মাথাটা মুছে নাও দেখি। সবকিছু সারার পর আমি ওনার দিকে পাসিং সোর প্যাকেটটা বাড়িয়ে দিলাম। নিন ঠাকুরমশাই, শুরু করুন। অনেকদিন প্রতীক্ষা করার পর শেষ অবধি ঈশ্বর আমার মনের ইচ্ছের দামটা রেখেছে। গল্প বলুন শুনি। এই আধার করে আসা দুর্যোগের সন্ধ্যাটা অপ্রাকৃতিক গল্প শুনে কাটিয়ে দিতে চাই। তারানাথ টিকে ভেঙে কলকেতে দিতে দিতে বলল, গল্প নয় কোনোটাই, গাল গল্প শুনতে হয় অন্য স্থানে যাও। আমার কাছে পাবে শুধু খাঁটি গল্প। যদি শুনতে চাও তাহলে বলি, অনেক দিন আগেকার কথা মনে পড়ে গেল। ওইটা এখনো মনে হলে ভাবি যে কি করে বেঁচে ফিরে এলাম। শুনবে? বলবো? ওইটুকু আমার আর কিশোরীর মনে কৌতূহলের বীজ বপন করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সে যাই হোক, ওই শুনে আমি উৎসাহিত হয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ বলুন না। সত্যি ঘটনার উপর আধার করা কোনো কাহিনী যদি এই আমেজে শুনতে ভালো লাগে, তাহলে এই সন্ধ্যাটা একেবারে জমে যাবে। কি বলো কিশোরী? সে আর বলতে। কলকেতে একটা মক্ষম টান দিয়ে চোখ বুজে উনি শুরু করলেন। তখন আমি গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছি। বয়স ওই বছর 24-এর কম। কম বয়সে আমার সাহস ছিল বেশি। কতবার যে বিপদের মাঝে ঝাঁপিয়ে পড়েছি। ইচ্ছাকৃতভাবেই অনেক ভুল পথে পা বাড়িয়ে আবার কপাল গুনে ফিরে এসেছি, সে কথা তোমরা জানো না। তা যেই সময়ের কথা বলছি, ওই সময়টা ছিল আশ্বিনের দিকে। দুর্গাপুজোর মরশুম গত হয়েছে। মাঠ ভরা কাশফুলের মধ্যে দিয়ে আমি হেঁটে যাচ্ছি। মাথার উপর নীল আকাশ, ছেঁড়া ছেঁড়া মেঘরাশি, মৃদুমন্দ বাতাস দিচ্ছে। পল্লী প্রকৃতির ওইরূপ সৌন্দর্য দেখে আমার খুব ভালো লাগছিল। ওই রূপ মাধুর্যপূর্ণ সকাল দেখলে সত্যি মনে বৈরাগ্য জন্মায়। মনে মনে ভাবলাম যে কি দরকার আর বৈষয়িক ব্যাপারে জড়িয়ে। যেমন আছি ভালোই আছি, কিন্তু ওইটা ক্ষণিকের দুর্বলতা মাত্র। যেই গ্রামে এসে উপস্থিত হয়েছিলাম, ওই গ্রামের নাম একজনকে শুধিয়ে জানলাম মুরারিপুর। পাশেই একখানা মস্ত ডোবা আছে। ওই ডোবার জলে স্নান করে তারপর ওইখানে দাঁড়িয়ে আহ্নিক করে আবার পথ হাঁটি। ঘনবসতি নেই ওই গ্রামে, কয়েক ঘর মানুষের বাস। আমি এসেছি শুনে অনেক মানুষ আমার কাছে দল বেঁধে এলো ছুটে। খুব সম্ভবত ওই পথিক যাকে পথ শুধিয়েছিলাম, সেই আমার আসার সংবাদ রাষ্ট্র করেছে। কি আর করি,
ওইখানেই আমার আসার সংবাদ শুনে দেখি বহু লোক এসেছে। দেখে আমার মাথা খারাপ। প্রথমেই আমি বলেছি যে মানুষের উপকার করলেও বেশি মানুষজন আমার ভালো লাগে না। আমাকে অনেক ক্ষমতাশালী ঠাউরে মেয়ে বউরা অনেকে নৈবেদ্য এনে রেখেছে। ফলে বুঝতে বাকি রইল না যে নিজেদের সমস্যার প্রতিকার না নিয়ে এরা এইখান থেকে এক চুলও নড়বে না। আপনি যে সাধক এই কথাটা গ্রামবাসীরা জানলো কেমন করে ঠাকুরমশাই? আপনি তো বলেছেন যে দীক্ষার আগে গেরুয়া ধারণ করেননি, তাহলে? সে আর এমন জটিল কি? গ্রামের মানুষরা সাধক মানুষ দেখলেই চিনতে পারে। একজন সাধকের মধ্যে প্রভেদ খুঁজে পেতে তাদের অসুবিধা হয় না। এই জন্য অনেক ভণ্ড সাধক অবধি নিজেদের জাহির করে অনেক সুযোগ সুবিধা ভোগ করে, আর পারলে অনেকের অনিষ্ট করে দেয়। তাই বলি, সাধু মাত্রই যে খাঁটি হবে এমন নয়। সে যাই হোক, গ্রামের বাঁধানো বটতলায় বসেছিলাম, আর যারা যারা আসছিল তাদের দিকে একবার করে চোখ বোলাচ্ছিলাম। দেখি অনেকের দুঃখ। সকলেই আমার কাছে হাত জোড় করে বলছে তাদের সংসারে শান্তি নেই। অনেকে আবার কর্মের মন্দার দরুন আমার শরণাপন্ন হয়েছে। উত্তরে আমি শুধু তাদের বলি, শোনো তোমরা, আমার কাছে এসে কোনো লাভ নেই। আমি শুধু একজন পথিক মাত্র। তোমরা পারলে গৃহে যে দেবতা আছেন তাকে গিয়ে ধরো। তিনি করুণা দয়াময়ী, কাউকে ফেরান না। আমি তো নিমিত্ত মাত্র। শুনে অবশ্য কেউ ভরসা পেল না। উল্টে আমার কাছে একজন নারী, বয়স সদ্য সধবা হওয়ার, সে এসে কাকুতির সুরে বলল, ঠাকুরমশাই, এই 2 হাত দিয়ে নিত্য গৃহদেবতার সেবা যত্ন করি, কিন্তু কই, উনি তো মুখ তুলে চাইছেন না। পরম কৃপাময়ী শুধু আপনার কথাই শোনেন। আপনি দয়া করে একটিবার চলুন, দেখুন গিয়ে কি ছিন্ন ভিন্ন অবস্থা আমাদের সংসারের। অনেক দিন অবধি আপনার মতো একজন মানুষের খোঁজে ছিলাম, কিন্তু কই, এই পোড়া দেশে ভালো কেউ নেই যে আমাকে বিপদ থেকে উদ্ধার করে। দয়া করে এই পোড়া কপালের দুঃখটা একটু দেখুন গিয়ে। মেয়েটির কথা শুনে আমি ইষ্ট নাম স্মরণ করে তার দিকে চাইলাম। সমবেত ভিড়ের মধ্যে সে একলা একটা কোণে দাঁড়িয়ে হাপুস নয়নে কান্নাকাটি করছে। আমি তাকে ডেকে আনলাম আমার কাছে। ভালোভাবে তার কপাল পরীক্ষা করলাম, আর পরীক্ষা করার সাথে সাথেই বেরিয়ে গেল তার বিপদ কোনখানে। আমি এও উপলব্ধি করলাম যে সত্য যদি কিছু না করার থাকে তাহলে একদিন মহা সর্বনাশ হবে এই মেয়েটির। আমি তাকে বললাম, কমলা, তুমি এমনভাবে ভেঙে পড়ো না। ঠিক আছে, আমি তোমার গৃহে যাব তোমার সাথে, দেখি কত দূর কি করতে পারি। আমি যে তার নাম না জেনেই বলে ফেলেছি সেইটা শোনা মাত্র আর সমবেত গ্রামবাসী জানার পরে উল্লসিত হয়ে আমাকে প্রণাম করে তখনকার মতো বিদায় নিল। আমিও গাছের তলায় একটু বিশ্রামের প্রয়োজন বোধ করলাম, কারণ সারা দিন ক্লান্ত থাকার দরুন বড্ড পরিশ্রান্ত লাগছিল। সন্ধ্যা হওয়ার আগে 2 চোখ খুলে দেখি পশ্চিম দিকে সূর্য অস্ত যাচ্ছে। আমি উঠে গিয়ে ওই কমলার বাড়ির পথ ধরলাম। নিরালা শুনশান পথের 2 পাশে আধার হয়ে থাকা ঝোপের মধ্যে দিয়ে ঝিঝি পোকা ডাকছে। আলো নেই। সন্ধ্যা এতই চেপে এসেছে যে দৃষ্টি সর্বদা চলে না। ওইখানে দাঁড়িয়েই আমি অনুভব করলাম ঝোপের পাশ দিয়ে কেউ যেন সরে গেল সরাত করে, অর্থাৎ কেউ আমাকে অনুসরণ করছে। আমি পিছু ফিরে 2 বার চাইলাম, কিন্তু কই, কিছুই দেখতে পেলাম না। কিন্তু চলমান কিছুর যে একটা আভাস আমি পাচ্ছিলাম।
কেউ যেন আমাকে অনুসরণ করছে। এমন অনেক শক্তি আছে যেইটে মানুষ নিজের চর্মচক্ষে দেখতে পায় না, কিন্তু যারা তন্ত্র শক্তির চর্চা করেন, যাদের মধ্যে অল্প সিদ্ধাই আছে, তারা অনায়াসেই বুঝতে পারে যে কোনো বিরুদ্ধ শক্তি আদৌ চলছে কিনা সাধকের পিছু পিছু। আমি ওই মুহূর্তে ইষ্টমন্ত্র জপ করে পুনরায় ওই যুবতী মেয়েটির বাড়ি যেতে লাগলাম। যাই হোক, সন্ধ্যার অন্ধকারে কোনো অপশক্তি আমার ক্ষতি করবে এমনটা সম্ভব নয়, কারণ আমার কাছে এক অমোঘ রক্ষা কবচ আছে, যেইটে আমার দীক্ষাগুরু আমাকে দিয়েছিলেন যখন চলে আসি আমি ওনাকে ছেড়ে। বলেছিলেন যেন আমি কখনোই এই কবচটা না খুলে রাখি। আমার উপর অনেক সাধকের ক্রোধ আছে, হয়তো আমি তাদের কোনো সময় অনিষ্ট করার পথে বাধ সেধেছি বলেই তারা এখন যে আমাকে মৃত্যুর দুয়ার অবধি নিয়ে যাবে, এইটা আর এমন মিথ্যে কি। নিজের মনে পথ চিনে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ওইখানে। বাড়িটার অবস্থা দেখে আমার মনে এমন একটা ভাবের উদয় হলো, যেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, সত্যি করে বলছি। কি দেখলেন আপনি ওখানে? দেখলাম আর কি, আমার চোখেই অনেক অসঙ্গতি লক্ষ্য করলাম, যেটা দেখা মাত্র আভাস পেলাম কেউ উগ্র শক্তি এই গৃহে নিক্ষেপ করেছে। ফলে এই গৃহে ওই পবিত্রকারী শুভ শক্তি ধীরে ধীরে কমে যাচ্ছিল। মনে রাখার ব্যাপার এই যে প্রতিটি গৃহেই থাকে এক প্রকার শক্তি, যেটা গৃহের সুখ শান্তি বজায় রাখে, অমূলক কাউকে প্রবেশের পথে বাধা দেয়। গ্রামের বাতাস খুব খারাপ হয়, ফলেই বুঝতে পারছো ওই শক্তির যথেষ্ট প্রয়োজন। বাড়ির কাঠামো মোটামুটি ওই ধরো আর 4-5টা বাড়ির মতোই, কিন্তু বাড়ির মাথায় খড়ের ছাপ্পড়ের ওপরে একটা দাঁড় কাক বসে আছে। শুধু বসেই নেই, জ্বলন্ত দৃষ্টি মেলে সে চাইছে আমার পানে। কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানো বিভূতি আর কিশোরী, সন্ধ্যার পর বাইরে কোনো পাখালি থাকে না। যেই সময় এইটা আমি ভাবছি, ওই সময় পরিবেশ বিদীর্ণ করে দিয়ে ওই কাকটা বিশ্রী অপার্থিব স্বরে এমনভাবে হাঁক দিতে শুরু করলো যে মনে হলো পৃথিবীর সমস্ত অশুভ শক্তির আতুর ঘর ওইটাই। এইখানে জীবন্ত কোনো মানুষের ঠাঁই হতেই পারে না। মনে মনে সিদ্ধ মন্ত্র আউড়ে যেই না আমি গেলাম দরজার করাঘাত করতে, অমনি ওই কাকটা ওই স্থান ছেড়ে অন্যত্র চলে গেল। আর দরজার বাইরে থেকে আমার গলা আর কড়া নাড়বার শব্দ শুনে ভিতর থেকে ওই মেয়েটি খুলে দিল দরজা। আমাকে দেখেই সে যেন পরম নিশ্চিন্ত স্বরে বলে উঠল, ঠাকুরমশাই, আপনি এসেছেন? আসুন আসুন। তবু যদি আপনার মতো ব্যক্তির পদধূলি পড়ে, তাহলে আমার গৃহ থেকে অশুভ শক্তি সরেই যাবে। আমি চৌকাঠ মারাতে যেতেই আমার শরীর জুড়ে একটা তীব্র শিহরণ খেলে গেল। আমি কয়েক পা পিছিয়ে গিয়ে তার দিকে চেয়ে রইলাম। মেয়েটি হতচকিত হয়ে আমাকে বলল, কি হলো ঠাকুরমশাই, আপনি আসবেন না? ব্যাপারটা এতই আমাকে হতচকিত করেছিল যে আমিও মুখ ফুটে কিছুই বলতে পারছি না। দেখি নিচে একটা দাঁড় কাকের পালক পড়ে আছে, ওইটাই আমাকে প্রবেশ করার পথে বাধা দিচ্ছে। কাকের পালকটি খুব সম্ভবত মৃত কাকের। আমাদের তন্ত্রশাস্ত্রে এমন অনেক স্তুতি আছে আর ক্রিয়াদি আছে যেইখানে ওই কাকের পালকের ব্যবহার অপরিহার্য। ওই দেখেই আমি কিঞ্চিত সরে গিয়ে মেয়েটিকে বললাম, মা, পারলে 1 ঘড়া জল নিয়ে আসো, ওই জলটা নিয়ে আমাকে দাও, একটু দরকার আছে। মেয়েটি কি বুঝলো জানি না, সে আমার নির্দেশ মতো কাঁসার ঘটিতে জল এনে আমার সামনে নামিয়ে রাখল।
ওই জলটা আমি হাতে নিয়ে তারপর শুদ্ধিকরণ মন্ত্র পড়েই ছিটিয়ে দিলাম, আর সঙ্গে সঙ্গে আমাকে যে এই শক্তি রুখে দাঁড়াবার জন্য প্রখর হচ্ছিল সেইটে শিথিল হয়ে মিলিয়ে গেল। আমি ওই মন্ত্রপুত জল খানিকটা নিজের পায়ের উপর ঢেলে নিয়ে ভিতরে প্রবেশ করলাম। মেয়েটির যত্নের তুলনা নেই। আমি আসব সেই জন্য সে আগে থেকে অনেক ব্যবস্থা করে রেখেছিল, কিন্তু তখন আমি সপাক ছাড়া কিছুই গ্রহণ করিনি। আর তাছাড়া যেই বাড়ির মধ্যে অশুভ শক্তির আধিক্য বেশি, সেইখানে নিম্ন স্তরের জীব অবধি জলস্পর্শ করে না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ির প্রত্যেকটা স্থান বেশ ভালো করে নিরীক্ষণ করতে লাগলাম। মেয়েটি আমার সামনেই দাওয়ার খুঁটি ধরে বসে পড়ল। আমি শুধালাম, বাড়িতে কেউ নেই মা? তোমার স্বামী কই? মুখ নিচু করে অশ্রুপাত করতে থাকা ওই মেয়েটি আমাকে দেখে বলল, ঠাকুরমশাই, আমার স্বামীটা চলার শক্তি হারিয়েছে। আপনাকে ভিতর বাড়িতে গিয়েই দেখা করতে হবে। তাকে নিয়েই তো আমার যত বিপত্তি। এখন আপনি যা হোক একটা উপায় বাতলে দিন। মেয়েটির কথা শুনে আমার তার প্রতি করুণা হলো। এমন কিছু বেশি বয়স না, গ্রামের মেয়ে, তাই কম বয়সেই বিয়ে হয়েছে। ষোড়শী বালিকা, সংসারের চাপে পড়ে দেহ লাবণ্য অনেকটা হ্রাস পেয়েছে। আমি তার সাথে গেলাম তার স্বামীকে দেখতে। ভেতর বাড়িটায় জ্বলছিল একখানা কুপি। ওই কুপির আলোয় ঘর কিঞ্চিত আলোকিত হয়েছে, আর একই সাথে একটা শুকনো দেহ বিছানায় পড়ে শুয়ে কাতরাচ্ছে। মুখের ভাবে দুর্বলতা বিদ্যমান, একই সাথে চোখের দৃষ্টিতে আতঙ্ক মিশে। মেয়েটির স্বামীর নাম নিবারণ। দেহ অজ্ঞাত কারণে অকেজো হলেও কথা বলার আর বাহ্যিক জ্ঞান ইত্যাদি ভালোই আছে। তার স্ত্রী যখন ধীর পায়ে প্রবেশ করল, তখন সে মরিয়া হয়ে বলল, ওগো, তুমি আলোটা উস্কে দাও, নইলে যে ও আমাকে শেষ করে দেবে। কই তুমি? আমার পাশে এসে বসো, দয়া করো, দয়া করো। কথাটা যেইভাবে ওই মেয়েটির স্বামী বিকৃতভাবে বলছিল, তাতে সত্যি মনের মধ্যে ভয়ের আভাস ফুটে ওঠে। আমি চেয়েছিলাম তার দিকেই অনেকক্ষণ। শরীরে কিছুই নেই, মৃত্যুর আর দেরি অবধি নেই। মেয়েটি আমার সামনেই তার স্বামীর মাথার কাছে গিয়ে বসল একটা বেতের মোড়ার উপর, আর পরম আদর যত্নের সাথে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আর কোনো চিন্তা নেই, এই তো ঠাকুরমশাই এসেছেন, তুমি ভালো হয়ে যাবে গো। ওই ব্যক্তিকে যে আমি ভালো করে দিতে পারবো এমনটা জোর দিয়ে বলতে পারছিলাম না, কিন্তু মনে মনে অদম্য ইচ্ছেটা আমার ছিল। আমিও কাছে গিয়ে দাঁড়াতেই ওই ব্যক্তির চোখ দুটো যেন আমার দিকে নিবদ্ধ হলো। সে আমাকে দেখে খুব কষ্ট করেই বলল, কে আপনি? এইখানে কি জন্য এসেছেন? আমার তো আপনাকে চেনার কথা নয়। আপনি যেই হন না কেন, আমার দুর্বলতার সুযোগ নিয়ে এইভাবে আমার বাড়িতে প্রবেশ করেছেনই বা কেন? ওগো, তুমি কাকে আমার দুয়ারে নিয়ে এসেছো? আমার এই সাধুদের প্রতি চিরকালের বিদ্বেষ, তুমি কি সেইটা ভুলে গেছো? ফিরে যেতে বলো, ওনাকে ফিরে যেতে বলো। কথাটা রুক্ষ শোনালেও আমার কিছুই করার নেই। ওই ব্যক্তি তখন নিজের মধ্যে নেই, তাকে দিয়ে কেউ যেন এই কথাগুলো বলিয়ে নিচ্ছে। ফলে এইখানেই আমার রাগের কোনো কারণ রইল না। আমি অতি শান্ত কণ্ঠে বললাম, দেখুন, আপনি শান্ত হন। আমার মনে হচ্ছে বেশি কথা বলা আপনার স্বাস্থ্যের পক্ষে বিরূপ ফল আনতে পারে। আপনি এইভাবে উত্তেজিত হবেন না। আপনার ভালোর জন্যই আমি এইখানে এসেছি। আমি বুঝতে পারছিলাম যে একটা শক্তি যেন পুনরায় তার আধিপত্য অনেক বেশি বিস্তার করছে। কেউ যেন অদৃশ্য অবস্থায় এইখানে আছেই। তার কারণ কথা নেই, বার্তা নেই,
হেসেল বাড়ি থেকে বাসন কোসন পড়ার একটা ঝংকার ধ্বনি ভেসে এলো এই ঘর অবধি। আমি সচকিত হয়ে উঠলাম। উঠেই দেখি যে মেয়েটির স্বামী অদ্ভুত আচরণ করছে। তার চোখের সাদা অংশটা একেবারে লাল হয়ে গেছে। সে আর কোনো কথা বলছে না, শুধু আমার দিকে চেয়ে থেকে অদ্ভুত গলায় বলে উঠল, তারানাথ, এইখান থেকে তুই চলে যা, নইলে কিন্তু ফল ভালো হবে না বলে দিচ্ছি। এইখানে আমার আস্থানা, যদি বাঁচতে চাস তবে এই ধার মারাস নে। ওই মেয়েটিকে তুই কিছুতেই আমার হাত থেকে উদ্ধার করতে পারবি না। মিলিয়ে রাখিস, ওর স্বামীর আয়ু বেশি দিন নেই। তারপর ওই মেয়েটিকে আমি আমার সঙ্গিনী করব। কথাটা বলার সাথে সাথেই দরজার বাইরে থাকা নিম গাছটা প্রচণ্ড বেগে যেন নড়ে উঠল, আর একই সাথে আলোটাও কেঁপে উঠল। শয্যাশায়ী ওই স্বামীর এই রূপ আচার দেখে আর যাই হোক শান্ত থাকা কোনো স্ত্রীর পক্ষেই সম্ভব নয়। আমিও বিপদের আকস্মিকতা বুঝতে পেরে মনে মনে ইষ্ট স্মরণ করছি। ওই বিপদের অংশটা খানিকক্ষণ অবধি ছিল, কিন্তু পরক্ষণেই পুনরায় সব কিছু স্বাভাবিক আর শান্ত হয়ে গেল। চৈতন্য হারিয়ে ওই মেয়েটির একমাত্র স্বামী শুয়ে আছে। পরক্ষণেই দরজায় কড়াঘাতের শব্দ। সদল বলে জনা কয়েক গ্রামবাসী মেয়েটির উদ্দেশ্যে উদ্বিগ্নভাবে ডাকছে। কি হলো মা, সব ঠিক আছে তো? আমি দরজার কপাট খুলে দিলাম আর দেখলাম লণ্ঠন নিয়ে গ্রামের মানুষেরা দাঁড়িয়ে আছে। আমার মুখ থেকে তারা সমস্ত বৃত্তান্ত শুনল। আমার মুখে এই কথা শুনে তাদের যেন মুখ শুকিয়ে গেল। কেউ যেন বিশ্বাস করতে পারছিল না। তখন মেয়েটির জীবন মরণের প্রশ্ন উঠতেই তারা সকলেই আমাকে বলল, এই রকম প্রায় হয় শুনি। কমলা আসার পর থেকে এইখানে তার একমাত্র স্বামীর এমন দৈন্যদশা হয়েছে। কি যে দুর্গ্রহ ভর করলো কে জানে। ওই হতভাগিনীর মধ্যে বুঝি সংসার সুখ নেই। আর কদিন, তারপর বেদবা হবে ওই কমলা। যা ভাগ্যের লিখন, কে খণ্ডাবে। ভেতর বাড়ি থেকে কমলার কান্নার বেগ যেন 2 গুণ লয়ে ভেসে এলো আমার কানে। আমি বুঝলাম যে যদি না আমি কিছু করি তাহলে এই ব্যাপারে নিঃসন্দেহ হওয়া ছাড়া উপায় নেই যে তার স্বামীর মৃত্যু অবধারিত, দিন এগিয়ে আসছে। যাই হোক, গ্রামবাসী চলে গেলে আমিও ফিরবার জন্য উঠে যাচ্ছি। তখনই কমলা আমাকে জিজ্ঞাসা করল, কি বুঝলেন ঠাকুরমশাই? এই সিঁথির সিঁদুর আমি কি অক্ষত রাখতে পারবো, নাকি আমার বৈবাহিক জীবনের এইখানেই ইতি হবে? আমি প্রাণ ভরে তাকে আশীর্বাদ করে বললাম, বিপদে ভেঙে পড়তে নেই মা। আমার আরাধ্য ইষ্ট যখন আমাকে নিয়ে এসেছে এইখানে, তখন আমি তোমাকে উদ্ধার করব। কোনো ভয় নেই। তুমি কবে থেকে দেখছো যে তোমার স্বামীর এইরূপ অবস্থা? দেখো মা, আমাকে সব কিছু খুলে বলো। অতি সামান্য কথা অবধি আমাকে বলো, নইলে যে আমার কাজের পথে বাধা হবে। তুমি জানো না, কিন্তু আমরা তান্ত্রিক মানুষ, অনেক কিছু আমাদের নজরে রাখতে হয়। যদি বা তুমি এইখানে আমাকে কিছুই না বলো, তবু আমার পক্ষে জানা কঠিন কিছু হবে না, কিন্তু অপরাধ বোধটা তোমার কিছুটা কম হবে। আর একই সাথে আমার পথে যেই আসুক না, আমার সর্বশক্তি প্রয়োগ করে তোমাকে রক্ষা করতে পারবো। আমি কালকে সকালে আসবো আবার, আর এইটা নাও। বলেই আমার ঝোলা থেকে একখানা কবচ বার করে ওইটা ধারণ করতে বললাম। সাথে সাথে এও বললাম যে ওই কবচটা যতক্ষণ সে ধারণ করে থাকবে ততক্ষণ তার শারীরিকভাবে কোনো ক্ষতি বৃদ্ধি হবে না, কিন্তু কোনো প্রকার প্রলোভনে যদি সে একবার ওইটা খুলে ফেলে, তাহলে আমি চলে যাওয়ার পরই সে মৃত্যুর শিকার হবে। আমি আছি বলেই কেউ তার ক্ষতি করতে পারছে না। কমলা আমার হাত থেকে ওই কবচটা নিল,
কিন্তু তার ইচ্ছে ছিল না আমি ওইখান থেকে চলে যাই। কিন্তু আমি পথিক মানুষ, পথে পথে ঘুরে বেড়াতে ভালোবাসি। গৃহী বাড়িতে আমার থাকা একেবারে অনুচিত। সেই ভেবেই রাতটা পাশেই একটা ভগ্ন প্রায় মন্দিরে থাকাটা সমীচীন মনে করলাম। অত রাতে আপনি অজ্ঞাত একটা মন্দিরে কাটালেন, তাতে আপনার ভয় করলো না ঠাকুরমশাই? কিশোরীর প্রশ্ন শুনে ওনার মুখে একটা তাচ্ছিল্যের ভাব ফুটে উঠল। উনি হেসে বললেন, ভয় পেলে আর তন্ত্র সাধনা করার দরকার কি ছিল? গৃহ সুখেই তো আচ্ছন্ন থাকাটা শ্রেয় জ্ঞান করতাম। কিন্তু আমি পথিক, পথে বেরিয়ে ঈশ্বরের নাম করি। জানি যে আমার কোনো বিপত্তি ঘটার আগেই আমার ইষ্টদেব আমাকে অভয় দেবেন, আর নিজের যেইটুকুনি শক্তি আমি পেয়েছি সাধনা করে, তাই দিয়ে আমি ঠিকই নিজেকে উদ্ধার করে নিতে পারবো। যাই হোক, মন্দিরের বর্ণনা এইখানে দিয়ে রাখি। মন্দিরটা টেরাকোটার ধাঁচের আদলে তৈরি। মাথার উপর লম্বা গম্বুজ, আর সেই সাথেই অনেক সূক্ষ্ম কারুকার্যতে পরিপূর্ণ। যেই গ্রামে আমি অবস্থান করেছিলাম, ওই গ্রামের একেবারে প্রান্তে, যেখানে ঝোপঝাড়ের আধিক্য বেশি, ওইখানেই বহুদিন ধরে পড়ে আছে। ওই মন্দিরের আনাচে কানাচে শুধুই সবুজের সমারোহ। কেউ যায় না ওইখানে। বহুদিন ধরে পূজাদি বন্ধ। কেন সেইটা আমার জানা ছিল না। বললাম না, গ্রামের পরিবেশ এতটাই রহস্যমণ্ডিত যে তুমি খেয়েই খুঁজে পাবে না। ওই মন্দিরটাও ছিল সমান পরিমাণে রহস্যকেন্দ্রিক। আমার রীতিমতো গাটা ছমছম করছিল। প্রথমেই বলেছি যে মন্দির স্থানীয় এমন কোনো স্থান যেইখানে বহুদিন ব্যাপী মানুষের কোনো পদধূলি পড়েনি, সেইখানে কিছু না কিছু থাকবেই এমন রহস্য যা সহজে অনুধাবন করার কথা নয়। তবু মনের মধ্যেকার ভয় চেপে রেখে আমি ভিতরে গিয়ে মন্দিরের অপরিচ্ছন্ন চাতালটা হালকা ফু মেরে শুয়ে পড়লাম। আর যেহেতু অভ্যাস আছে, সেই জন্য হাতের পোটলাটা মাথার নিচে রেখে চোখ বুজতেই চোখে নিদ্রা দেবী প্রকট হলেন। দিব্যি শুয়েছিলাম, কিন্তু উত্তপ্ত পরিবেশের কারণে আমার ঘুম ভেঙে গেল। কানের কাছে কাঠের গাঁট ফাটার ফটফট শব্দ আর উগ্র ধুনোর গন্ধে আমার নাক বন্ধ হয়ে শ্বাস নেওয়ার ব্যাপারে ব্যাঘাত ঘটাচ্ছিল। চোখের ঝাপসা ভাব যখন সম্পূর্ণরূপে উধাও হলো আর চেতনা ফিরল, তখন দেখি যে আমি এমন একটা কক্ষে উপস্থিত যেইখানে একজন ভয়ালোদর্শী তান্ত্রিক বসে উপাচার ক্রিয়ায় ব্যস্ত। বলেছেন কি ঠাকুরমশাই, আপনি ওই সাধকের খপ্পরে পড়েছিলেন বুঝি? ওইখান থেকে পরিত্রাণ পেলেন কি করে শুনি? টেবিলের উপর রাখা পাসিং শো ধরিয়ে তারানাথ তৃপ্তিসূচক শব্দ করে বললেন, শোনো, আমি হচ্ছি মাতু পাগলির শিষ্য। ডামর তন্ত্রের এমন অনেক সূক্ষ্ম প্রণালী আমার তখন করায়ত্ত ছিল যে ইচ্ছে করলেই আমি ওই ভয়ালোদর্শী সাধকের সাধনার পথে বাধা দিতে পারতাম। আর মনে রেখো, ভ্রষ্ট সাধকের মৃত্যু অনিবার্য। এইটুকুনি বুঝেছিলাম যে কমলার ক্ষতির জন্যই ওই সাধকই দায়ী। তবু বাজিয়ে দেখে নিতে চাইছিলাম। একখানা লাল বর্ণের ধুতি পায়ের পাতা অবধি পড়েছিলেন তিনি, আর একই সাথে তার বুকে আর অন্যান্য স্থানে লোমের আধিক্য অনেক বেশি। দেহ থেকে খুবই দুর্গন্ধ বের হচ্ছিল। সে একটার পর একটা সমিত নিক্ষেপ করছিল নিজের সামনে পেতে রাখা আগুনের দিকে। তার সামনে অচেনা এক প্রকার দেবীর অবয়ব, যেইটা কক্ষের আলো আঁধারির পরিবেশে বেশ ভালোভাবে দেখা না গেলেও অনুমান করা যাচ্ছিল। আমাকে কে এইভাবে টেনে এনেছে, ওইটাই আমি মনে মনে ভাবছিলাম। যাই হোক,
নিজের কর্মকাণ্ড শেষ করে পিছু ফিরে আমার দিকে চাইল ওই সাধক। স্থূলকায় তার দেহের গড়ন, বহুদিন দাঁতনবিহীন এক পাটি হলদেটে দাঁতের ফাঁকে ঘৃণায় মিশ্রিত হাসি তখন অটুট আছে। আমার দিকে চেয়ে থেকে বলল, তারানাথ, আজ তোর শেষ দিন। তুই ওই মেয়েটিকে কিছুতেই আমার খপ্পর থেকে নিষ্কৃতি দিতে পারবি না। চেষ্টা করে দেখ, ওই দেখ আমার আরাধ্য পূজনীয় দেবী যে কি না রক্ত দ্বারা সন্তুষ্ট হন, তুই তার আরাধনায় বিঘ্নের সৃষ্টি করছিস। তোর অন্তিম পরিণতি আজকে তোকে শেষ করবে। মুহূর্তের মধ্যেই ওই দেবীর দুই চোখ জ্বলে উঠল। মন্দিরের বাইরে থাকা শেয়ালের দলরা সমস্বরে ডেকে উঠল, আর ওই মন্দিরের সমগ্র চত্বর জুড়ে ছড়িয়ে পড়ল একটা অট্টহাসির শব্দ। নিজের চোখের সামনে তখন সাক্ষাৎ মৃত্যুর দূতকে যেন দেখতে পাচ্ছি। কিশোরী এমন সময় প্রশ্ন করল, আপনি কাকে দেখেছিলেন তখন? ওই সন্ন্যাসী আদৌ কার পুজো তাহলে করছিল সেই সময়তে ঠাকুরমশাই? কার পূজা করছিল? পিশাচের, কালান্তক উপদেবী। সহজে যেই মানুষকে ধরে তাকে একেবারে মেরেই ফেলে। ওই দেবীর প্রতিকৃতি দেখে তুমি সহজে ভাবতে পারবে না যে কতটা ভয়ঙ্কর। গ্রামের মধ্যে যে এমন একটা ভয়ঙ্কর মন্দির আছে সেটা আমিও টের পাইনি। কি হলো জানি না, ওই সন্ন্যাসী নিজের মন্ত্র পাঠের তীব্রতার জোরে একেবারে দেবীর সামনে নিজের একটা হাত বাড়িয়ে একটা ছুরি দিয়ে ডান হাতের কিঞ্চিত অংশ এমনভাবে ছেদন করল, আর হাতটা দেবীর বেরিয়ে থাকা জিভের সামনে এমনভাবে বাড়িয়ে ধরল যে ওই রক্তের ফোঁটা একে একে দেবীর জিভের উপর পড়ল। আর যতই রক্তবিন্দু পড়ে ততই মূর্তির মধ্যেকার প্রাণ শক্তির ভাবটা 3 গুণ বৃদ্ধি পায়। আমার ভয় লাগছিল না, শুধু ভাবছিলাম যে কি করে ওইখান থেকে বেরিয়ে আসা যায়। কারণ আমাকে ঘুমন্ত অবস্থায় ওই ভয়ালোদর্শী সন্ন্যাসী ধরে ফেলেছে। তখন আমার দেহ মন সুপ্ত হয়ে আছে। ইতিউতি চাইছি, কিন্তু এমন কিছুই নেই যে যেটা দেখে আমি অন্তত উদ্ধার পেতে পারি। অন্তিম মুহূর্ত যখন একেবারে উপস্থিত, তখন আমি দেখলাম পাশেই একটা সরু ডাল পড়ে আছে। নাগালের মধ্যে ওই ডালটা আমি পেয়ে গেলাম। 2 হাত আমার পিছু করে বাঁধা থাকা সত্ত্বেও ওইটা পেয়ে আমি নিম্নতন্ত্রের একটা মন্ত্র শুরু করলাম, যেইটা ওই আসনে আসীন সন্ন্যাসী কোনো প্রকারে জানতে পারেনি। ওইটা কি করছিলেন আপনি? ওইটা করেই কি আপনি নিজেকে উদ্ধার করলেন বুঝি? ওইটা করেই আমি একটা ক্ষুদ্র পদ্ধতি করছিলাম। এমন অনেক মুহূর্ত আছে যখন সাধক চরম বিপদের মুখাপেক্ষী হতে পারে। তখন ওই প্রক্রিয়া করলে তাকে পরিত্রাণ দেওয়ার জন্য একজন আসে। তন্ত্রে উল্লেখিত একজন নিম্ন স্তরের জীব, যার দেহবর্ণ ঘোর কৃষ্ণবর্ণ, পেশিবহুল তার দেহ, মাথা থেকে চুলের রাশি কাঁধ অবধি নেমে গেছে, প্রায় উলঙ্গ। 2 চোখ জিঘাংসার উন্মাদনায় কাঁপছে। আমার ওই মন্ত্রপাঠে শুভ শক্তির দ্বারা তৈরি ওই জীবটি জেগে উঠল আর ভয়ঙ্কর আর্তনাদ করে চলে গেল ওই সন্ন্যাসীর দিকে। এইদিকে আমি মুক্ত যেহেতু হয়েছি, তাই ওইখান থেকে যত সত্বর সম্ভব বেরিয়ে যেই দিকে 2 চোখ যায় সেই দিকেই মরিয়া হয়ে হাঁটতে শুরু করি। মন্দিরের ভিতর থেকে সন্ন্যাসীর রুদ্ধশ্বাস করা তীব্র কণ্ঠের ঝঙ্কার বাইরের নিস্তব্ধতাকে খান খান করে দিচ্ছে। 2-1টা বাড়ি থেকে তো গ্রামের মানুষেরা লণ্ঠন আগিয়ে দূর থেকে দেখছে। সেইখান থেকে আমাকে বেরিয়ে আসতে দেখে ওই গ্রামবাসীরা অবাক হয়ে শুধু বলল, ওমা ঠাকুর মশাই, আপনি ওই জঙ্গল থেকে বেরিয়ে গেলেন কি করে? ওইখানটায় তো মানুষ যায় না। ওই ওই
ওই মন্দিরের ভিতর আপনি বুঝি প্রবেশ করেছিলেন? একটু আগে ঘটে যাওয়ার ওই ঘটনার আকস্মিকতায় আমার তখন মাথার গোলমাল হয়ে গেছে। আমি তখন সামনে যেই বাড়িটা দেখলাম ছুটে ওই বাড়িতে প্রবেশ করে দাওয়ার উপর হেলে বসে পড়েছি। গৃহিণীকে উদ্দেশ্য করে শুধালাম, একটু একটু জল হবে? আমাকে আমাকে জল দিন, আমি সব কিছু বলে দিচ্ছি একটু একটু করে। যেই সময়ের কথা বলছি ওই সময়টা ছিল ওই ধরো গিয়ে মাঝরাত। সন্ন্যাসীর ওই চিৎকারে সব মানুষ জেগে উঠেছে, ফলে তাদের বিস্ময়ের অন্ত ছিল না। সকলেই একযোগে আমাকে দেখতে চলে এসেছে। আমি তান্ত্রিক মানুষ হয়ে কি করে এইভাবে ওইখানে গিয়েছিলাম। জল খেয়ে ক্রমশ ধাতস্থ হওয়ার পর আমি গ্রামের মানুষদের জিজ্ঞাসা করলাম ওই অরণ্য বেষ্টনকারী মন্দিরের রহস্য। তাতে একজন বৃদ্ধ গোছের ব্যক্তি ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে এসে আমার মুখোমুখি বসে একটা গল্প শোনালো। ঠাকুর মশাই, এইটা এই গ্রামের কোনো সাধারণ মানুষই জানে না, কারণ ওই বনের ভিতরে যেই মন্দিরটা আজ আপনি দেখেছেন সেইটা বহুদিন আগে এক সন্ন্যাসী দ্বারা পূজা হতো। মন্দিরের গর্ভগৃহে যেই কালী মূর্তি ছিল সেইটা এতই ভয়ঙ্কর ছিল যে পথ চলতি পথিক অবধি রাতের আধারে ওই মন্দিরে আশ্রয় নেওয়ার কথা ভাবতেই পারত না। কেন এমন বলছেন কেন? কি ছিল ওই মন্দিরের ভিতর? আর ওই মন্দিরের সঙ্গে কমলার স্বামীর ওইরূপ অসুস্থতারও কারণটা কি? কিছুই তো বুঝলাম না ঠাকুরমশাই। পুনরায় কিশোরী প্রশ্ন করল। তারানাথ খেই হারিয়ে ফেললে যে তার মনে পড়তে অনেকটা সময় লাগে এটা আমি বহুবার দেখেছি। তাই কিশোরীর এই মাঝপথে ব্যাগড়া দেওয়ায় আমি তাকে ধমক দিয়ে বললাম, আহা কিশোরী, একটু চুপ করে বসো না ভাই, শুনলেই তো জানতে পারবে। তারানাথ নিজের পাসিংস ধরিয়ে বলল, ওই একই প্রশ্ন আমার মনে যে সঞ্চারিত হয়নি এমনটা কিন্তু নয়, কিন্তু তখন আমি নির্বাক শ্রোতার মতোই সব কিছু শুনে যাচ্ছিলাম। বৃদ্ধ বেশ খানিকক্ষণ চুপ করে থাকার পর পুনরায় বলতে শুরু করলেন, ওই মন্দিরের ভিতরে যে কালীর উপাসনা হতো সেটা যে সাধারণ বৈদিক মতের পূজা হবে এমন নয়। বহু রাতে অনেক ব্যক্তি ওই মন্দিরের পাশ দিয়ে যাবার সময় অট্টহাসি শুনতে পেয়েছে। অনেকেই বলে ওইটা নাকি মায়ের উল্লাসিত হাসি, যেটা শুনলে নাকি গা শিরশির করে। যেই পথিক প্রথম ওই মন্দির দেখেছিল তাকে আর খুঁজে পাওয়া যায়নি। অনেকে বলে দেবী নাকি তাকে সম্পূর্ণ মেরে ফেলেছে। মাঝে মধ্যে ওই দেবী জাগ্রত হয়ে ওঠার ফলেই ওইখান দিয়ে আর কেউ চায় না। যেই সময়ের কথা বলছি ওইটা বহু বছর আগেকার কথা। আমি শুনেছিলাম আমার ঠাকুরদার মুখে। ঠাকুর মশাই, ওই মন্দিরের কাহিনী এই গ্রামের পশু পাখিরা অবধি জানে। যাই হোক, ওর থেকে আমাদের মধ্যেকার ভয়টা এখন অবধি সংস্কার বশেই চলে আসছে। বৃদ্ধের কথা শুনে প্রশ্ন করলাম, এখন কি কেউ থাকে ওইখানে? মানুষের যখন যাতায়াত নেই তাহলে ওইখানে একজন সন্ন্যাসীকে যে দেখলাম, তাহলে সে কে? সন্ন্যাসী? কই দেখলেন ওই মন্দিরে? অসম্ভব, হতে পারে না। ওইখানে যে আর কেউ থাকে না। যদি আমরা বহুকাল ওই চত্বর মারাইনি, কিন্তু দিনের আলোতে অনেকেই ভিতরে কাঠ সংগ্রহ করার তাগিদে যায়। কই তারা তো দূর থেকে কোনো মানুষকে দেখেনি। ভাঙা মন্দিরের ওই অংশ দিন যত যাচ্ছে ততই পোড়ো হচ্ছে আর কি।
আমার মনে দ্বন্দ্বের সৃষ্টি হলো। এ সম্ভব হতে পারে না। চোখের সামনে জলজ্যান্ত একজনকে ওইভাবে পুজো করতে দেখলাম, আর এখন কিনা আমার সমস্ত দেখাই ভুল। আমি যে ওই তান্ত্রিককে জব্দ করবার জন্য মন্ত্র বলে ওই জীবকে আহ্বান করে নিজেকে পরিত্রাণ দেওয়ার চেষ্টা করলাম, তাহলে কি সেইটাও ভুল? এই জাতীয় নানাবিধ প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমি আর মাথা না ঘামিয়ে একজন গৃহী মানুষের বাড়িতেই ওই উঠোনে পাতা তক্তাপোষে নিদ্রায় অভিভূত হলাম। কিন্তু একটা আশার আলোর দেখা পেলাম। আমরা উভয় কৌতূহল বশত সমস্বরে প্রশ্ন করলাম, কি দেখলেন ঠাকুরমশাই? বৃষ্টি থেমে গিয়েছে, তাই তারানাথ পাশের জানলাটা খুলে দিয়ে জানলার বাইরে আকাশ দেখতে দেখতে বলল, দেখলাম যে আমার মাথার উপর দিয়ে একটা নীল উল্কা চলে যাচ্ছে, যেটা দেখেছিল সিন্ধুবালা দাই আমার জন্মের সময়। আমি আমার ইষ্টকে স্মরণ করলাম, আর পরদিন ভোর হতেই স্নান সেরে চললাম ওইখানে যেইখানে কমলা থাকে। তবে আমার মনটা প্রফুল্ল ছিল। আশু বিপদের যেই সংকেত আমার মনে বেজে উঠত, ওইটা যেন শান্ত ছিল। আমি দেখলাম দরজার চৌকাঠের বাইরে কতকগুলো হাড় পড়ে আছে, রক্ততে আশেপাশে ছড়াছড়ি। বুঝলাম কালকে ওই সন্ন্যাসী বহু চেষ্টা করেছে এই বাড়িতে প্রবেশ করার, কিন্তু আমার করে যাওয়া শুভ শক্তি সম্পন্ন ওই প্রভাবের কাছে তার কোনো কিছুই কার্যকরী হয়নি। আমি প্রবেশ করতেই কমলা আমাকে বলল, ঠাকুরমশাই, আপনি এসেছেন? বড্ড নিশ্চিন্ত হলাম যে। আসুন আসুন, ওই যে চাটাই আছে, ওখানে বসে পড়ুন, অনেক কথা বলার আছে। সে হবেক্ষণ। তোমার স্বামীর অবস্থা কেমন? সে কি ঠিক আছে? আর আমি যেটা দিয়েছিলাম ওইটা ধারণ করার পর খুলে রাখোনি তো? এরপর আমাকে কমলা সমস্ত কথা বলল, যেখানে সে গতকাল রাত্রেই অনেক কিছু দেখেছিল। সে বলল, ঠাকুরমশাই, আপনি চলে যাওয়ার পর আমি তেনাকে আগলে সারা রাত জেগেছিলাম, কিন্তু রাতের প্রথম প্রহর পড়তেই শুরু হলো এক অদ্ভুত কাণ্ড। জীবনে তখন প্রথম আমার অসহায় মনে হচ্ছিল কেউ যেন আমাকে অন্ধকারে টেনে বের করার চেষ্টা করছিল। আধারের সঙ্গে মিশেছিল একটা অবয়ব। দৈহিক গড়ন তার এমন ছিল যে তাকে মানুষ বলে গণ্যই হয় না। অন্ধকারের মধ্যেও তার দুই চোখে আগুন জ্বলছিল। সবচেয়ে অস্থির হবার কথা এই যে তিনি তখন প্রলাপ বলছিলেন, কমলা, কমলা, তুমি আমার কাছেই থাকো, আমার খুব ভয় করছে। ও কে দাঁড়িয়ে আছে আমার কাছে? কে তুমি? চলে যাও আমার কাছ থেকে। কমলা, কই তুমি, কই? অবস্থা প্রায় মন্দার দিকেই গড়াচ্ছিল ঠাকুরমশাই। আমি আপনার প্রদত্ত একটি মন্ত্র বারবার আওড়াচ্ছিলাম, আর যতটা সম্ভব ঘরটা আলোকিত করে রাখার চেষ্টায় মশগুল ছিলাম। কারণ আধার যতই ঘনিয়ে আসছিল, ততই যেন ওই আধার দিয়ে তৈরি অবয়বটা অনেক বেশ জমাটবদ্ধ হচ্ছিল। কোনো ক্রমে ওই রাত তো কাটলো, কিন্তু অবয়ব যদি ফের আসে তাহলে আমার পক্ষে রুখে দাঁড়িয়ে যাওয়াটা মুশকিল। এখন আপনি বলুন, আমাকে কি করতে হবে? কথাটা যথেষ্ট সত্যি। ওই গ্রামের মানুষেরা যা যা বলেছিল হুবহু একই কথা প্রায় মিলে যাচ্ছিল কমলার বলা কথাগুলির মধ্যে। যাই হোক, ওই মেয়েটির কথা শুনে আমি বুঝলাম ওই সন্ন্যাসী যে কিনা মন্দিরে অবিচার ক্রিয়া করছিল সে সশরীরে বেঁচে নেই, কিন্তু বিদেহী হয়ে সে ওই মেয়েটির সর্বনাশ করার চেষ্টা করছে। যাই হোক, আমি হাত গুনে গণনা করে জানলাম যে ওই আত্মাটা পুনরায় আসবে, আর আজকে যেহেতু শুক্ল চতুর্দশী তাই তার শক্তি ভালোই বৃদ্ধি পাবে। তার আগেই আমাকে যা করার করতে হবে। আমি ওই মেয়েটিকে বললাম, দেখো, তুমি দিন কতকের জন্য এই ভিটে ছেড়ে চলে যাও, আর কেউ যেন এই বাড়ির ত্রিসীমানায় না আসে। আমার কিছু কাজ করার আছে।
যে বাড়িতে অশুভ শক্তির আধিক্য বেশি সেইখানে থাকাটা অনুচিত। তুমি আজই চলে যাও, আমি এই দিকে আমার যজ্ঞের জন্য দরকারি জিনিসগুলোর ব্যবস্থা করছি। আমার দেওয়ার নির্দেশ শুনে কমলা পাশেই তার সইয়ের বাড়িতে দিন কতক থাকবে বলে স্থির করল। তখনকার দিনে গ্রামের মানুষ ছিল ভালো, তারা বিপদে একে অপরের পাশে ছুটে আসত। কিন্তু আমি লক্ষ্য করছিলাম যে ওই বাড়িতেই মূল কর্মকাণ্ড কিছু ঘটছে। ওরা বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর আমি ইষ্টমন্ত্র জপ করতে করতে ওইখানে দাঁড়িয়ে ইতিউতি চেয়ে অনুভব করলাম যে কোনো একটা অবাঞ্ছিত দ্রব্য এই কাছে পিঠেই লুকিয়ে আছে, যেইটার জন্য এই সমস্যা। আর ওই দ্রব্য আমি তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছিলাম। যাই হোক, ওই দিন সমস্ত উপকরণ সংগ্রহ করার পর ওইটা সন্ধ্যার দিকে আমি বাড়ির একেবারে মধ্যস্থলে যেখানে চৌকিটা পাতা ছিল ওইখানে একটা যজ্ঞের কুণ্ড তন্ত্রোক্ত পদ্ধতিতে নির্মাণ করে শুরু করলাম হোম। কিন্তু আমার কোনো ধারণা ছিল না যে আমি কি করতে যাচ্ছি। শুরুর দিকে তেমন কোনো প্রভাব পড়েনি, আমি একাগ্র মনে নিজের কাজ করে যাচ্ছি। সামনে একটা দেবীর কাঠামো নির্মাণ করে পাটকাঠি আর লাল সুতো দিয়ে আমাকে শুদ্ধ অন্যান্য চার কোণা বন্ধন করে রেখেছি। আধার ঘেরা গুমোট পরিবেশ, একটার পর একটা নৈবেদ্য বেলপাতা অর্পণ করছি। এমন সময় শুনলাম একটা আর্তনাদ। সেইটা প্রথমে চাপা ছিল, কিন্তু ধীরে ধীরে অনেক বেশি তার চাপা ভাবটা কেটে গেল, আর আমার কানের কাছেই ওই শব্দটা আমি শুনতে পাচ্ছিলাম। আর চোখে স্পষ্ট দেখি গতকাল রাত্রিবেলা যেই সন্ন্যাসী আমাকে নিজের অধীনে বন্দি করে রেখেছিল সেই এখন আমার সামনে ধোয়া শরীর নিয়ে দাঁড়িয়ে অনেক প্রকারে আমাকে বাধা দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু আমি যেহেতু এইগুলো বহু দেখেছি, তাই ওই সন্ন্যাসীর দ্বারা করা কোনো প্রভাব আমাকে কিছুই করতে পারল না। কিন্তু বহুবিধ শব্দ আমাকে অনেক প্রকারভাবে বাধার সৃষ্টি করল। সেই রাতটা ছিল ভালোই ভয়ঙ্কর, যা মানুষের হৃদস্পন্দন থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কাজ শেষে যখন সে আমার সামনে দাঁড়ালো, তখন আমি তাকে প্রশ্ন করলাম, তুই এখানে কেন এসেছিস? কমলার স্বামীর অপরাধ কি? কেন তুই তাকে এইভাবে কষ্ট দিচ্ছিস? অপর প্রান্ত থেকে কোনো উত্তর এলো না ঠিকই, কিন্তু ওই অবয়ব আমাকে যেই না ধাওয়া করতে যাবে, অমনি আমাকে বেষ্টন করে একটা আলোর রক্ষার গুন্ডি আপনা থেকে নির্মাণ হয়ে গেল। ফলে যখন সে আমাকে হুঙ্কার দিয়ে হত্যা করার জন্য আসে, তখন তার মর্মান্তিক করুণ আর্তনাদ শুনি আশপাশ জুড়ে, আর আমার সামনে পড়ে রইল এক রাশ ছাই। মন থেকেও বিপদের ঘণ্টা গেল কেটে। এরপর কি করলেন আপনি? করার আর কি আছে, ওই স্থান ত্যাগ করে খামারে একটা কোদাল ছিল, আগুন থেকে উৎপন্ন একটা রশ্মি আমাকে পথ দেখিয়ে নিয়ে গেল বাড়ির পিছনে থাকা নিম গাছের দিকে, আর মাটির দিকে স্থির হয়ে গেল। ফলে বুঝতেই পারছো ওইখানেই গন্ডগোল। আমি ওই মাটি কুপিয়ে তুলে যা যা ছিল সব তুলে নিয়ে একেবারে যজ্ঞের আগুনে সমর্পণ করতেই বাড়ি থেকে সমস্ত কালো ধোঁয়া ধুঁয়ে মুছে গেল। বাড়ির মধ্যে সতেজ হাওয়া প্রবেশ করল। পরে যখন ওইখান থেকে চলে আসি, তখন মনে মনে দেবীর উদ্দেশ্যে প্রণাম জানাই। ওই সন্ন্যাসী নিজের সম্পূর্ণ সাধনা পূরণ করবার আগেই নিজের ত্রুটির ফলেই মৃত্যুমুখে পতিত হয়। ফলে ওইখানে যখন কমলার স্বামী প্রবেশ করে, তখন ওই আত্মার দৃষ্টি লাগে তার উপর। ফলে ওই বিপত্তির সূত্রপাত হয়। তারানাথের বলা শেষ হতেই আমরা উভয় দেখলাম বাইরে পুনরায় বৃষ্টি আরম্ভ হয়েছে। তাই আর কথা না বাড়িয়ে বাড়ির পথে চলতে শুরু করলাম।